পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কোনো মেয়ে যখন গর্ভধারণ করবে তার কিছু রিস্ক থাকে, যেমন গর্ভপাত হওয়ার একটা চান্স থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রি টার্ম ডেলিভারি হয়ে যাচ্ছে, মানে সময়ের আগেই তার ডেলিভারি করে ফেলতে হচ্ছে বা হয়ে যাচ্ছে। পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে যে অনিয়মিত মাসিক হতে পারে, অতিরিক্ত মাসিকও হতে পারে। যেমন অনিয়মিত মাসিক হচ্ছে, তারপর যখন হচ্ছে সেটা তার অতিরিক্ত। 30-এর আগে বিয়ে করবেন, পারলে 25-এর আগে। হ্যাঁ, 30-এর পরে গেলে হচ্ছে যে কারোরই হচ্ছে যে ডিম বানুর সংখ্যা কমতে থাকে এবং ডিম বানু থাকলেও সেটার কোয়ালিটি খারাপ হতে পারে। কাজে পলিসিস্টিক ওভারির ক্ষেত্রেও তাই, হয়তো ডিমের পরিমাণ তার কমছে না কিন্তু তার কোয়ালিটি খারাপ হতে পারে। প্রিয় সুধী, স্বাগতম জানাচ্ছি মেডিভাইস স্বাস্থ্য কথনের আজকের পর্বে। আমি ডাক্তার আব্দুল আল খালিদ। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমাধান, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট স্ত্রীরোগ, প্রসূতি এবং বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার উম্মে তাহমিনা সীমা ম্যাম। ম্যাম, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। ম্যাম, আমরা জানি যে আপনি কনসালটেন্ট হিসেবে গাইনি বিভাগ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছেন। আমাদের আজকের বিষয় তো হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। বর্তমানে হচ্ছে আর কি বাংলাদেশে এই রোগের হচ্ছে প্রকোপ কেমন, যদি আমাদেরকে বলতেন। আমি আসলে প্রথমে আসি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা আসলে কি, আমরা কেন এটা নিয়ে এতটা চিন্তিত। তা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা আসলে মেয়েদের একটি হরমোনজনিত একটা রোগ। এটা বেশিরভাগ দেখা যায় যে প্রজনন বয়স যেটা আমরা বলি যে 15 থেকে 45 এই সময়টাতে বেশি দেখা যায়। এবং হচ্ছে যে এটাতে কি হয়, দেখা যায় যে হরমোনজনিত সমস্যার কারণে মেয়েদের যে ডিম্বাশয়টা থাকে সেই ডিম্বাশয়ে সিস্ট দেখা যায়, দুই দিকে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট ফর্মেশন হয়, এবং যে কারণে মেয়েদের এই সিনড্রোমটা দেখা যাচ্ছে। আর এই প্রকোপ যেটা হচ্ছে বাংলাদেশে, সারা বিশ্বে যদি আমি বলি তাহলে দেখা যায় যে এর হচ্ছে যে 3 to 10% সারা বিশ্বে হচ্ছে প্রকোপটা। আর সেখানে বাংলাদেশও প্রায় কাছাকাছি। সেরকম আসলে স্টাডি বাংলাদেশে অতটা নাই, তবে যতটুকু স্টাডি করা হয়েছে তাতে দেখা যায় যে বাংলাদেশে এর প্রকোপ বিশ্বের চাইতে কম না। হ্যাঁ, দেখা যায় একটা স্টাডিতে বলা হয়েছে যে বাংলাদেশে 3 থেকে 14%, তার মানে কাছাকাছি বা বেশি। হ্যাঁ, আর যেহেতু এখানে হচ্ছে যে মেয়েদের কিছু জটিলতা দেখা যায়, এই কারণে হচ্ছে আসলে রোগী, তারপরে হচ্ছে ডাক্তার সবাই, পরিবার, ডাক্তার সবাই কিছুটা অরিন থাকে। ম্যাম, তাহলে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের আসলে কারণ কি, কি কারণে হয় এই রোগটা বা কিভাবে হয়? একটা তো বললেন যে ম্যাম যে সিস্ট হয়ে হয়, কিন্তু এর কারণগুলো আসলে আচ্ছা, পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আমি বললাম যেটা হরমোনজনিত সমস্যা। তার মানে আমার মেয়েদের শরীরে যখন কিছু হরমোনাল ইমব্যালেন্স, অ্যাকচুয়ালি তো কিছু ব্যালেন্স থাকার কথা, যে মেয়েদের হরমোন যেগুলো থাকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং ব্রেন থেকে আরো কিছু হরমোন রিলিজ হয়, যার মধ্যে একটা সামঞ্জস্যতার মাধ্যমেই কিন্তু ব্যালেন্সের মাধ্যমেই মেয়েদের হচ্ছে সাইকেল, যেটা আমরা বলি যে মেনস্ট্রুয়েশন বলি, মেনস্ট্রুয়েশনের সাথে হচ্ছে মাসিক যেটা হয়, মাসিকের সাথে যেটা মেয়েদের ডিম্বাণু তৈরি হয় এবং সেটা স্ফুটন হয়, যেটা ডিম ফুটে বের হয়, যেটাকে আমরা বলি মেডিকেল ভাষায় ওভুলেশন। হ্যাঁ, এবং এর পরবর্তীতে বিয়ের পর সেখান থেকেই বাচ্চা হওয়া। এই যে একটা চক্র, যে ওভুলেশন হলো বা ডিম বের হলো, মেনস্ট্রুয়েশন হলো, পরবর্তীতে বিয়ের পর বাচ্চা আসলো, এই একটা কিন্তু চক্রের মধ্যে মেয়েদের এই হরমোনাল ব্যালেন্সের মাধ্যমে এটা মেনটেন হয়, মানে চলে। এখন এর মধ্যে যদি কোনো ইমব্যালেন্স সাইকেল, যদি কোনো ইমব্যালেন্স তৈরি হয় আর কি, কোনো হরমোনাল যে সাইকেল যেটা আর কি আমরা বলি, তাহলে হচ্ছে এই পলিসিস্টিক ওভারিটা দেখা দেয়। এবং এই ক্ষেত্রে দেখা যায় মেয়েদের হরমোনের চাইতে যদি ছেলেদের, যেটা আমরা পুরুষ হরমোন বলি আর কি, যেটাকে বলা হয় অ্যান্ড্রোজেন, মেইনলি এই অ্যান্ড্রোজেন হরমোনটাই হচ্ছে দায়ী হচ্ছে পলিসিস্টিক ওভারির জন্য। যে মেয়েদের হরমোনের চাইতে অ্যান্ড্রোজেন হরমোনের যে রেশিও, সেই রেশিওটা বেশি থাকে, মানে পরিমাণটা বেশি থাকে। এবং এই পুরুষ হরমোন আধিক্যের কারণেই এই সিস্টগুলো ফর্মেশন হয় এবং সেই পরবর্তীতে সমস্যাগুলো দেখা দেয় পলিসিস্টিক ওভারির জন্য। স্বাভাবিকভাবে আমরা জানি যে কিছু কিছু মেয়েদের মধ্যেও কিছুটা এই হরমোনগুলো থাকে, যে টেস্টোস্টেরন, যেটা আমরা বলি অ্যান্ড্রোজেন হরমোন, যেটা বললাম যে স্বাভাবিকভাবে কিন্তু মেয়েদের শরীরে কিছুটা থাকে। হ্যাঁ, কিন্তু সেটা খুবই কম মাত্রায়, ছেলেদের তুলনায় এটা স্বাভাবিক। কিন্তু যখন সেটা অধিক মাত্রায় দেখা যায়, তখনই পলিসিস্টিক ওভারিটা দেখা যায়। ম্যাম, তাহলে এই ক্ষেত্রে রোগীরা আপনাদের কাছে আসলে কি কি উপসর্গ নিয়ে আসে? পলিসিস্টিক ওভারি যেটা বললাম যে প্রজনন যে সময়টা, যে 15 বছরের পর থেকে শুরু করে 44 বা 45 যেটা বলি,
এই সময়টাতেই কিন্তু দেখা যায়, এবং দেখা যায় বিভিন্ন বয়সী আসছে আমাদের কাছে। তার মধ্যে মারা দেখা যায় বাচ্চাদের নিয়ে আসছে শুরুতেই, যে তার মাসিক শুরু হয়েছে কিন্তু দেখা যায় মাসিকের সমস্যা। কাজে শুরুতেই দেখা যায় যে তার প্রথমে আমরা বলতে পারি যে তার মাসিকের সমস্যাটা খুব মানে একটা বড় ধরনের একটা লক্ষণ এই পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনিয়মিত মাসিক হতে পারে। অনিয়মিত মাসিক মানে আমরা যখন বলি যে বছরে 12 মাসে তার প্রতি মাসে হিসাব করলে 12 বার মাসিক হওয়ার কথা, যদি কোনো কারণে 9 বারের কম মাসিক হয় সেটাই কিন্তু আমরা বলি অনিয়মিত। আরেকটা হচ্ছে সময় আমরা বলি যে ইউজুয়ালি হচ্ছে 22 থেকে 35 দিন, এর মধ্যেই কিন্তু মাসিক আবার শুরু হয়ে যাওয়ার কথা। যখন সেটা 35 দিন ওভার হয়ে যায়, হচ্ছে না, তখন হচ্ছে আমরা তাকে বলছি অনিয়মিত মাসিক। কাজে অনিয়মিত মাসিক একটা লক্ষণ হতে পারে। তারপর হচ্ছে যে অতিরিক্ত মাসিকও হতে পারে, যেমন অনিয়মিত মাসিক হচ্ছে, তারপর যখন হচ্ছে সেটা তার অতিরিক্ত, এবং এটা হচ্ছে তার যে সময় থেমে যাওয়ার কথা যে 4 দিন 5 দিন 6 দিন, সেটা তার কমছে না। দেখা যায় দিনের পর দিন মাসের পর মাসও থেকে যায়, সেটা অল্প থেকে বেশি, অতিরিক্ত হতে পারে অল্প হতে পারে। এবং অনেকের আছে যে ওষুধ না দেওয়া পর্যন্ত হয়তো কমছে না, এটাও হতে পারে যে মাসিক অনিয়মিত, মাসিকের আধিক্য। অথবা এমন হতে পারে দীর্ঘদিন মাসিক হচ্ছে না, যেটাকে আমরা বলি অ্যামেনোরিয়া বা মাসিক বন্ধ, সেটাও হতে পারে। দেখা যায় যে এই সময় একটু স্থূলকার হয় মেয়েরা, মানে একটু মুটিয়ে যায়, যেটাকে আমরা বলি। এটার সঙ্গে সম্পর্কযুক্ত যে পলিসিস্টিক ওভারির মেয়েরা একটু স্বাস্থ্যবান হয় এবং একটু স্থূলকার হয়। এরপরে আসে হচ্ছে তার কিছু সিমটম দেখা যায় বা সাইন আমরা বলতে পারি, যে তার মুখে ব্রণ হতে পারে। তারপর হচ্ছে কিছু অবাঞ্ছিত লোম দেখা যায় শরীরে, যেখানে থাকার কথা না, যেগুলো এই যদি ছেলেদের মধ্যে দেখা যায়, সেই অবাঞ্ছিত লোম দেখা যায় হচ্ছে যে আমরা যেটা বলি মুখে গোফ, ওইখানে কিছু ওইখানে আরো মুখের দুই পাশে দাড়ির মতো কিছু অবাঞ্ছিত লোম থাকতে পারে। তারপর বুকে থাকতে পারে, পেটেও থাকতে পারে, যেটা তার ইউজুয়ালি থাকার কথা না, এটা থাকতে পারে। তার ঘাড়ে বা হচ্ছে যে কাঁধে যেটা আমরা বলি, সেখানে কিছু কালো দাগ থাকতে পারে, যেটাকে বলে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। এই ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে। এছাড়া হচ্ছে যদি বিয়ের পর অনেকেই আসে তার বন্ধ্যাত্ব, পলিসিস্টিকের একটা ওভারিয়ান সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট একটা লক্ষণ হচ্ছে যে তার বন্ধ্যাত্ব ডেভেলপ করতে পারে। ম্যাম খুব সহজ করে হচ্ছে আমাদেরকে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে লক্ষণগুলো আছে বললেন, ধন্যবাদ ম্যামকে। তো ম্যাম আপনি যেমন বলছিলেন যে আপনাদের কাছে এই যে লক্ষণগুলো নিয়ে আসে, যেমন ব্রণের কথা বললেন যে অনেকের হচ্ছে মুখে হচ্ছে ব্রণ হয় বা একনি যেটাকে আমরা বলি। তো এই ক্ষেত্রে আসলে ম্যাডাম তাদের চিকিৎসাটা কি হতে পারে? এটা কি চর্মরোগের নাকি হচ্ছে এটা একটা কম্বাইন চিকিৎসা? পলিসিস্টিক ওভারির একটা যে বললাম, এটা লক্ষণ হচ্ছে ব্রণ। এটা দেখা যায় যে কিশোরী বয়সের মেয়েরা, দেখা যায় মারা নিয়ে আসছে তার মেয়ের মুখে ব্রণ, এবং তারা খুব অডিট, কারণ একটা মেয়ের যখন ব্রণ থাকে তখন তো আসলে তার একটা সৌন্দর্যের একটা হানি ঘটে, সেও খুব চিন্তিত, তার মাও খুব চিন্তিত। তা এটা তো আসলে একটা মানে হরমোনাল, যেহেতু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথে হচ্ছে, এবং এটা কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্যই হচ্ছে, যে হরমোনের আধিক্য বা কম, যে কোনো হরমোনের আধিক্য বা কম। কাজে এটাকে যদি আমি ঠিক না করি, তাহলে কিন্তু আমার ব্রণের প্রকোপটা আমি কমাতে পারবো না। হ্যাঁ, হয়তো তাকে আমি সাময়িক কিছু চিকিৎসার মাধ্যমে, কিছু ওষুধের মাধ্যমে আমি বলতে পারি তোমার ব্রণ কমে গেল, কিন্তু যদি আমি তার আসল গোড়ায় যদি আমি পত্তন করতে না পারি, তাহলে কিন্তু তার এটা যাবে না। কাজে সে হরমোনাল ইমব্যালেন্সটাকে আমার কারেক্ট করতে হবে, যে ওষুধ দিয়ে কারেক্ট করা যায়, যে হরমোন ড্রাগ দিয়ে তাকে কারেক্ট করতে হবে। আর এই ক্ষেত্রে হচ্ছে চর্ম বিশেষজ্ঞের ভূমিকা এখানেও আছে, কারণ আমরা তাদের কাছে পাঠাই তার ওই যে ইনিশিয়াল যে চিকিৎসাটা, তার মানে টেম্পোরারি যে চিকিৎসাটা লাগবে, যে তার ব্রণটা সাথে সাথে কমে গেল, যেটা হয়ে গেছে আর কি, হ্যাঁ, সেটা সাথে সাথে কমানো যায় কিভাবে। তারপরে তার কিছু দাগও হয়ে যায়, কিন্তু আমরা ব্রণের পরে কিন্তু দেখি যে মুখে কিছু স্কার বা কিছু কালো দাগ দেখা যায়, সেটা কিভাবে যাবে সেটা কিন্তু স্কিন বিশেষজ্ঞটা সমাধান দিয়ে দিতে পারবেন। তাদের কিছু অয়েন্টমেন্ট আছে, তাদের কিছু থেরাপি আছে, এই সব কিছুর মাধ্যমে সেই দাগগুলো হয়তো বা করা সম্ভব, যেটা হয়তো আমি করতে পারবো না। কিন্তু ব্রণ কমানোর জন্য বা যদি ভবিষ্যতে যাতে না হয়, এটার যে চিকিৎসাটা, সেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের চিকিৎসার সাথেই এটা করতে হবে, এবং হরমোন দিয়েই করতে হবে। ম্যাম আপনি যেমন বলছিলেন যে অনিয়মিত মাসিকের কথা, তো এটার আসলে
কারণটা কি এবং চিকিৎসা কি করা যায়, আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? ওই যে আমি বললাম শুরুতেই যেটা হরমোনাল যে আধিক্য বা কম, হ্যাঁ, যে যেই ব্যালেন্সটা তার মধ্যে থাকার কথা ছিল সেটা কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে নাই। এখানে হচ্ছে আমি বললাম যে পুরুষ হরমোনের আধিক্যটা বেশি, যেটা থাকার কথা ছিল তার চাইতে বেশি। এবং যখনই এটা হয় যে আধিক্যটা দেখা যায় তখন একটা মেয়েদের সাইকেলে ডিম্বাণু তৈরি হওয়ার জন্য যে হরমোনটা দরকার সেটা তখন আর কাজ করতে পারে না, হয় সেটা কম থাকে অথবা কাজ করতে পারে না পুরুষ হরমোন আধিক্যের কারণে। এবং ডিম্বাণু যখন বড় না হয় বা ম্যাচুর না হয়, মানে তার যতটুকু হওয়ার দরকার ততটুকু যদি না হয় তাহলে ডিম্বাণুটা বেরও হতে পারে না। যখন ডিম্বাণুটা বের না হবে তখন কিন্তু মাসিকটা অনিয়মিত হয়ে যাবে, কারণ এই ডিম্বাণু বের হওয়ার সাথেই কিন্তু মাসিকের সম্পর্ক। ডিম্বাণু বের হবে, সেখান থেকেও কিছু হরমোন তৈরি হবে এবং সেটা আমাদের জরায়ুর উপরে কাজ করবে এবং সেখান থেকে মাসিকটা হবে। যেহেতু ডিম্বাণু বড় হচ্ছে না, ম্যাচুর হচ্ছে না, যার কারণে ডিম্বাণু বেরও হচ্ছে না এবং সেই জরায়ুতে সেই চেঞ্জটাও আসছে না, যার কারণে মাসিকটা অনিয়মিত হয়ে যাচ্ছে। এবং দীর্ঘদিন পর যখন সেই হরমোনটা কিছু দূর মানে একটা অপটিমাম লেভেলে চলে যায়, যখন হরমোনটা যখন তার লেভেলে যায় তখন যখন জরায়ুর উপর কাজ করতে পারে তখন সে মাসিকটা হচ্ছে। এই জন্য এটা অনিয়মিত মাসিকের রূপ নেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা বন্ধও হয়ে যেতে পারে এবং সেটা অ্যামেনোরিয়াতেও রূপ নিতে পারে। জি ম্যাম বললেন। ম্যাম মানে আমরা যদি হচ্ছে আর কি প্রথমে একটু আর কি জেনে নেব যে আপনারা মূলত হচ্ছে এটার বেসিক চিকিৎসাটা কি দিয়ে থাকেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের? আচ্ছা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের চিকিৎসাটা আসলে নির্ভর করে যে সে কোন বয়সে আসলো এবং সে কোন লক্ষণের জন্য আমার কাছে আসলো। যেমন কেউ যদি কিশোর বয়সে আসে, যে অল্প বয়সে, সে মেইনলি আসবে হচ্ছে তার মাসিকের সমস্যা, তার ব্রণের সমস্যা, তার অবাঞ্ছিত লোমের সমস্যা। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসাটা হবে টোটালি লক্ষণ উপর ভিত্তি করে। হ্যাঁ, যে তার যখন অনিয়মিত মাসিক হয় তখন হচ্ছে যে তাকে কিছু অ্যাডভাইস দেওয়া হয়। আচ্ছা, পলিসিস্টিক ওভারির হচ্ছে যে কারণের মধ্যে আসলে আরেকটা কারণ হচ্ছে যে আমরা বলি যে কিছু পরিবেশ মানে খাদ্যাভ্যাসের ব্যাপার থাকে এবং কিছু পরিবেশগত কারণ থাকে। যে খাদ্যাভ্যাসের ব্যাপারটা কি, যে আমরা হয়তো বলে থাকি যে এটা একটা মানে জেনেটিক কজ থেকে হতে পারে পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা, কিন্তু তার কিছু খাবারের সাথেও সংযুক্ত থাকে এবং পরিবেশের সাথেও থাকে। এবং কেউ যদি তার নর্মাল যে খাবার দাবার আমরা মানে ইউজুয়ালি আমরা অ্যাডভাইস করে থাকি বা যেটা আমাদের খাওয়া উচিত, যে পুষ্টিকর খাবার, হ্যাঁ, সুষম খাদ্য, ভিটামিন যুক্ত খাদ্য, মিনারেল যুক্ত খাদ্য, দেখা যায় যে এখন বাচ্চাদের মধ্যে কিন্তু সেই একটা প্রবণতা যে আমি বাইরের ফুড খাবো, জাঙ্ক ফুড খাবো, হ্যাঁ, তারপরে হচ্ছে তরল পানীয় যেটা, হ্যাঁ, এগুলা খাবো। এবং এগুলোতে যে উপাদানটা থাকে সেটা কিন্তু আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্সটা করছে এবং সেই সাথে আমাদেরকে স্থূলকারক করে দিচ্ছে। যার কারণে আমাদের ওবেসিটি মানে ফ্যাট জমে একটা মানে সেই ফ্যাটের কারণেই কিন্তু আরো হরমোনাল ইমব্যালেন্সটা আরো বেড়ে যাচ্ছে। যে ফ্যাট আমাদের শরীরে জমা হচ্ছে, চর্বি যেটা, এই চর্বিও কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের একটা কারণ, হরমোনাল আধিক্যের একটা কারণ। এখান থেকে দেখা যায় ওই পুরুষ হরমোনটা তৈরির সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কাজেই আমি যদি তার সিমটমগুলো কমাতে চাই তাকে আমাকে বলতে হবে চর্বি কমানোর কথা। এবং যখন আমি চর্বি কমানো মানে মোটা কমানোর কথা বলবো তখনই কিন্তু আসবে আমার খাদ্যাভ্যাসের ব্যাপারটা। কাজেই প্রথম কাজই হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে। যে আমি হচ্ছে সেই সুষম খাবারে যাব, আমি পুষ্টিকর খাবারে যাব, প্রচুর শাকসবজি খাবো, আর হচ্ছে যে অযথা হচ্ছে আমি বাইরের খাবার জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করব। তারপর হচ্ছে যে চর্বি জাতীয় খাবার যেগুলো হচ্ছে ফ্যাট জমানোর চান্স থাকে শরীরে, সেগুলো অ্যাভয়েড করব, মানে অতিরিক্ত মাংস খাওয়া থেকে বিরত থাকবো এবং এগুলো আমরা ওকে অ্যাডভাইস করব বাচ্চাকে। সেই সাথে হচ্ছে যে তার স্ট্রেসও কিন্তু একটা কারণ এই পলিসিস্টিকের ক্ষেত্রে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে তাকে স্ট্রেস অ্যাভয়েড করতে বলবো। যে আগে যেমন আমরা দেখতাম বাচ্চা অনেক খেলাধুলা করে, এখন কিন্তু বাচ্চারা সেই খেলাধুলাও নেই, সারাক্ষণ পড়ালেখার একটা টেনশন। এখন হচ্ছে সিলেবাস চেঞ্জ, বাচ্চারা প্রচুর পড়ালেখার প্রতি, তারপরে হচ্ছে যে খেলাধুলার মনোযোগটা কমে যায়, আরো সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, কম্পিউটারে খেলাধুলা করে, যার কারণে বাচ্চাদের মধ্যে কিন্তু এই চেঞ্জটা চলে আসছে। এবং ওই যে একটা স্ট্রেস, তাদের রাত জাগার একটা অভ্যাস প্রবণতা, এটাও কিন্তু একটা স্ট্রেস। রাত জাগলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়। কাজে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। তাকে বলতে হবে যে আপনি সময় মতো ঘুমানো, সময় মতো খাওয়া, খেলাধুলা করা, এটা হচ্ছে আমার হরমোনটাকে কারেক্ট করে নিয়ে আসবে বডিতে, হ্যাঁ, সুষম করে নিয়ে আসবে। আর তারপরে যদি কাজ না হয় সেক্ষেত্রে ওষুধ তো আছে, বিশেষ করে মাসিকটা নিয়মিত
নিয়মিতকরণের জন্য আমরা কিছু হরমোন অ্যাডভাইস করে থাকি, যে পিল জাতীয় খাবার, যেটা আসলে অ্যাকচুয়ালি ওরাল পিল, যেটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা আমাদের বাচ্চা বন্ধের জন্য ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা বাচ্চাদের মানে কিশোরীদের মাসিক বা মেয়েদের মাসিক রেগুলারের জন্য খুব ভালো কাজ করে। তো ম্যাডাম যেমন বলছিলেন যে অনেক স্ট্রেস নিয়ে আসে আপনাদের কাছে, বিশেষ করে এই ক্ষেত্রে মেয়েদের, যেটা বললেন যে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন পশম গজায়, তো এই জন্য তারা অবসাদেও ভোগে। তো এই ক্ষেত্রে আপনারা আসলে কি পরামর্শ দেন বা কাউন্সিলিং এর প্রয়োজন হয় কিনা এই ক্ষেত্রে? আমাদের কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা অন্যতম উপসর্গ হচ্ছে যে মানসিক কিছু অবসাদে ভুগে মেয়েরা। হ্যাঁ, কেন ভুগে সেটারও কিছু কারণ থাকে। যে ওই যে প্রথমে বললাম যে তাদের যে স্থূলকার আকার ধারণ করে, যে সে যখন একটু মোটা হয় তার মনে হয় আমি মোটা, এটা একটা, তার বাইরে যেতে একটু হতে পারে। তারপরে তার ব্রণ মুখে, তার অবাঞ্ছিত লোম। এখন কেউ তো আর চায় না, যে কোনো মেয়েই চায় না তার একটা অবাঞ্ছিত লোম আসুক, এটা হয়ে যাচ্ছে। আর যে আর মাসিকের প্রবলেমটা তো তার যদি কারো যদি মাসের পর মাস দিনের পর দিন মাসিক হতে থাকে, এটাও তার জন্য একটা অস্বস্তিকর একটা ব্যাপার। বা যদি রেগুলার না হয়ে যায় 3-4 মাস পর হয়, সেটাও তার জন্য একটা মানে টেনশনের ব্যাপার থাকে, যে সে খুব অ্যাংজাইটিতে ভুগতে থাকে। যার কারণে দেখা যায় যে এই রোগে যারা ভুগে তাদের কিছু মানসিক অবসাদ, যেমন সে একটু ডিপ্রেশনে চলে যায়, বিষাদে চলে যায়। তারপরে সে অ্যাংজাইটি ডেভেলপ করে, রাতে তার ঘুম হয় না, যেটাকে আমরা বলি অ্যাপনিয়া। অনেক সময় এই স্ট্রেসের সাথে স্লিপ অ্যাপনিয়াও একটা যুক্ত হয়, রাতে ঘুম হয় না, বা সে ঘুমের মধ্যে সে হঠাৎ জেগে যাচ্ছে এবং খুব টেনশন ফিল করে, তখন মানে এই প্রবলেমগুলো চলে আসে। এবং এমনও হয় যে তখন তাদেরকে মানে কাউন্সিলিং তো করতেই হয়, যে না এটা আসলে, এবং তাদের সাথে পরিবারের কাউন্সিলিংটাও করতে হয়। এবং তখন আর মাঝে মাঝে এতটাই তীব্র হয়ে যায় যে আমাদের মানসিক ডাক্তারের কাছেও তাকে পাঠাতে হয় চিকিৎসার জন্য। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আসলে বন্ধ্যাত্বের সাথে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা সরাসরি সম্পর্ক আছে। তো এই মানে আসলে বিষয়টা কি এবং এর সমাধানটা কি? মানে প্রথমে তো যে হরমোন জনিত সমস্যা, এটা প্রথমে কিন্তু আমি বললাম যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কি হচ্ছে, যে মেয়েদের যে ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলা বের হয়, এটা কিন্তু ডিম্বাণুগুলা শুরু থেকে একটা স্টেজের মধ্যে পার হয়। প্রথমে সে ছোট থাকে, তারপর সে মাঝারি আকার ধারণ করে, তারপর সে পরিপক্ক হয়। পরিপক্ক হওয়ার পর যখন তার বের হওয়ার সময় হয়, তখন সে ওভুলেশনের মাধ্যমে ডিমটা বের হয়ে আসে, স্ফুটনের মাধ্যমে বের হয়ে আসে ডিমটা। এবং এই ডিমটাই কিন্তু বাচ্চা হওয়ার জন্য দরকার। মানে বাচ্চা হওয়ার জন্য ডিম্বাণু ছাড়া কিন্তু বাচ্চা আসবে না। এখন যখন ডিম্বাণুটা বের হবে না, তখন কিন্তু সে বন্ধ্যাত্ব রোগে ভুগতে থাকবে। এবং এই ডিম্বাণুটা বের হওয়ার জন্য অবশ্যই আমাদের ওই মেয়েদের হরমোনের যে একটা স্টেপ বাই স্টেপ যে কাজ, মেয়ে হরমোনগুলার, যখনই সে হরমোনগুলা কাজ করতে পারবে না, হ্যাঁ, ওই ছেলে হরমোন বা পুরুষ হরমোন আধিক্যের জন্য, তখনই কিন্তু এই ডিম্বাণুগুলা পরিপক্ক হচ্ছে না। যেহেতু পরিপক্ক হচ্ছে না, কাজে আমাদের ওই ডিম্বাণু ফুটানো হচ্ছে না, বেরো হচ্ছে না, এবং সেক্ষেত্রে তো বেবি মানে বন্ধ্যাত্বর হওয়াটাই স্বাভাবিক, এবং বন্ধ্যাত্ব রোগে তারা ভুগছে। এক্ষেত্রে আর কি চিকিৎসা দিয়ে থাকেন আপনারা? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যত রোগী আসুক, যে কোনো লক্ষণ নিয়ে আসুক, আমরা প্রথমে কিন্তু বলি খাদ্যাভ্যাস, তারপরে তার ওজন কমানো। কাজে এক্ষেত্রেও তাই, যদি মেয়েটা মোটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে প্রথম কাজে ওজন কমানো। আর ওজন কমানোর কথা কেন বলি, যে আমাদের এটা কিন্তু একদম পরীক্ষিত, যে কেউ যদি তার 5 থেকে 7 ভাগ বা 10 ভাগ ওজন কমাতে পারে, তাহলে কিন্তু তার ওভুলেশন হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়, এবং তার মাসিক রেগুলার হওয়ার চান্সটাও থাকে। এবং এই 10% ওজন কমানোর জন্য দেখা যায় ওভুলেশন যেহেতু হচ্ছে, তার বাচ্চা হওয়ার চান্সটাও বেড়ে যাচ্ছে। কাজেই আমাদের প্রথম কাজই তাকে ওজন কমানোর জন্য যা যা করা দরকার, খাদ্যাভ্যাসের মাধ্যমে হোক, এক্সারসাইজের মাধ্যমে হোক, ডাক্তারের পরামর্শের মাধ্যমে হোক, তাকে ওজন কমাতে হবে। আর যদি এই ওজন কমানোর পরও যদি তাকে আমরা সময় দিয়ে ওজন কমাবেন, এবং সেই সাথে তার যে সময়টাই বাচ্চা হওয়ার সময়, মানে ডিম ফোটার সময়, সেই সময়টা আমরা বলি হাজবেন্ড ওয়াইফ আপনারা একসাথে থাকবেন। যদি অটোমেটিক কয়েক মাস এভাবে দেখতে বলবো, যদি অটোমেটিক প্রেগনেন্সি আসে তাহলে ওকে, তাহলে তার কোনো সমস্যা নাই। আমরা কয়েক মাস তাকে অবজার্ভ করবো, ওজন কমানোর কথা বলবো প্লাস অবজার্ভ করবো। যদি সে 3 থেকে 4 মাসের মধ্যে ওজন কমানোর পরও তার প্রেগনেন্সি না আসে, তাহলে আমরা তাকে কিছু ওষুধের অ্যাডভাইস করি,
এবং সে অবশ্যই এজন্য গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হবে এবং তাকে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে। এবং সেই ক্ষেত্রেও যেহেতু যে ডিম এখানে বড় হওয়ার একটা ব্যাপার থাকে, ডিম পরিপক্কের ব্যাপার থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ওই ওষুধগুলাই দেওয়া হয় যে ওষুধগুলোতে ডিমটা পরিপক্ক হবে। এবং এটা অনেক ধরনের ওষুধ থাকে, এই ক্ষেত্রে মুখের ওষুধ থাকে, যদি মুখের ওষুধে কাজ না হয় তখন আমরা হচ্ছে যে ইনজেকশন দিয়ে থাকি। এখানে আরেকটা কথা যে এখানে কিন্তু আমরা একটা ওষুধ ব্যবহার করি যেটাকে বলা হয় মেটফরমিন। হ্যাঁ, এই ওষুধটা কিন্তু অ্যাকচুয়ালি ডায়াবেটিসের ওষুধ হিসাবে বাজারে খুব প্রচলিত। এই কারণে যখনই আমরা ওষুধটা প্রেসক্রাইব করি তখন কিন্তু রোগীরা খুব অরিড হয়ে যায়, কেন আমাকে ডায়াবেটিসের ওষুধটা দেওয়া হলো। কিন্তু এই ওষুধের সাথে আসলে ওই ডিম্বাণু ফোটার একটা সম্পর্ক থাকে মেকানিজমের মধ্যে, যে কারণে বাচ্চা হচ্ছে না আর কি, সেই এই ওষুধটা প্রেসক্রাইব করে সেই মেকানিজমটা অনেকটাই কমে যায় এবং বাচ্চা হওয়ার চান্সটা চলে আসে। কাজে মুখের ওষুধে যদি কাজ না হয় তখন আমরা কিছু ইনজেকশন দিয়ে থাকি। ইনজেকশনেও যদি কাজ না হয়, ডিম বড় না হয়, ডিম যদি না ফুটে, তাহলে পরবর্তী স্টেপে যেতে হয়। সেক্ষেত্রে আরো ধাপ আছে, আমরা বলি যে আইইউআই করে বেবি নেওয়া যায়, সেটাও হচ্ছে ডিম বড় হওয়ার পর। তারপর যদি না হয় সেক্ষেত্রে টেস্ট টিউব, মানে এটা স্টেপ বাই স্টেপ যেতে হবে আসলে, একটার পর একটা ধাপে ধাপে যেতে হবে। তবে পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই আমরা মানে ওষুধে ড্রাগে কাজ হয়ে যায়, পরবর্তী যে স্টেপ যেটা টেস্ট টিউব অতদূর পর্যন্ত খুব একটা যেতে হচ্ছে না। তাহলে ম্যাম আপনার আসলে আমাদের এতক্ষণের আলোচনা থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে এটা নিয়ে যে একটা অতিরিক্ত ভীতি মানুষের মধ্যে, এটার আসলে কারণ নেই। তারা যদি কেউ যদি নিয়মিত চিকিৎসা নেয় এবং বিশেষ করে গাইনোকোলজিস্ট বা আপনাদের কাছে আসলেই তারা এটার সমাধান পাবে। হ্যাঁ, আসলে পলিসিস্টিক ওভারিতে লক্ষণটাই আসলে একটু ভয়ঙ্কর হয়ে থাকে, যার কারণে ওই যে কিশোর বয়সে মারা, পরবর্তীতে বিয়ের পর মেয়েরা, তারপরে হচ্ছে মেয়েরা নিজেরাই, যেহেতু তার একটা সৌন্দর্যের ব্যাপার থাকে, একটু ভয়ের ব্যাপার থাকে, কিন্তু যে বন্ধাত্বের ব্যাপার যেটা, এখানে কিন্তু প্রচুর ডিম থাকে কিন্তু ডিমটা বড় হচ্ছে না, এটাই সমস্যা। কাজে আমার যদি রোগীরা যদি ডাক্তারের পরামর্শ হয় তাহলে সেই অনুযায়ী যদি চিকিৎসা দেওয়া যায় তার কিন্তু বাচ্চা হওয়ার মানে পসিবিলিটি থাকবে এবং সমাধান সম্ভব। কাজে এত বেশি অরিড হওয়ার আসলে খুব বেশি কিছু নাই, তবে চিকিৎসা নিতে হবে এবং মানতে হবে, যা বলবে ডাক্তার সেভাবে তাকে মেনে চলতে হবে। অবশ্যই, মানে নিয়মিত চিকিৎসা নিলেই সমাধান সম্ভব। ম্যাম, এই ক্ষেত্রে আমরা অনেক সময় শুনে থাকি যে অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে আপনারা বিশেষ কোনো পরামর্শ দিয়ে থাকেন কিনা? অবিবাহিত মেয়েদের আসলে ওইটাও একই জিনিস যে তার কোন সিমটম হচ্ছে, যদি সে সিমটম নিয়ে আসে, লক্ষণ নিয়ে আসে আমাদের কাছে, তাহলে সে একই যে কোন লক্ষণ হচ্ছে সেই লক্ষণের উপর ভিত্তি করে আমরা তার চিকিৎসাগুলো দিয়ে থাকি। যেই আমরা বিষয়গুলো তাদেরকে আমরা বলি যে সে একই কথা যে আপনি বাইরের খাবার খাবেন না, মানে ব্যাপারগুলো সব একই, যে আপনি নিয়মগুলো মেনে চলবেন, বাইরের খাবার খাবেন না, বাসার খাবার খাবেন, সময় মতো ঘুমাবেন, মোবাইল ব্যবহার থেকে বিরত থাকবেন, স্ট্রেসফুল লাইফ লিড করবেন না, মানে সবসময় কিছু এক্সারসাইজ করা, এক্সারসাইজের মাধ্যমে অনেকটাই কিন্তু ফ্রি হওয়া সম্ভব, মানে সিমটম ফ্রি হওয়া সম্ভব। কারণ এক্সারসাইজে কিন্তু একটা ব্যাপার আছে যে আমরা যে বলি যে একটু হাঁটতে, সেরকম না, মানে এমন এক্সারসাইজ করতে হবে যেটাতে হচ্ছে মানে আমাদের হবে, ঘাম হবে, সোয়েটিং হবে, পালস বেড়ে যাবে। সেই এক্সারসাইজ না হলে কিন্তু আমার চর্বি কাটবে না, আমার ওজনও কমবে না। আমার ওজন কমানোর জন্য মেইনলি এক্সারসাইজ। অনেক ক্ষেত্রে আমরা বলি যে কার্ডিও টাইপ এক্সারসাইজ, যেগুলো হ্যাঁ, ওই যে বলি যে ঘাম হবে, হ্যাঁ, এরকম কিছু এক্সারসাইজ লাগে আসলে। এই ক্ষেত্রে কি হচ্ছে আপনারা মানে এমন কোনো ইয়া থাকে যে যেন আমরা এখন জানি যে অনেক ক্ষেত্রে হচ্ছে কর্মজীবী মেয়েরা বা হচ্ছে আমাদের মধ্যে এখন দেরিতে বিয়ে করার একটা হচ্ছে মানে অনেক ক্ষেত্রে চিন্তা ভাবনা থাকে, তো এই ক্ষেত্রে কি আসলে কোনো পরামর্শ দিয়ে থাকেন যে দ্রুত বিয়ে করা বা বিয়েতে দেরি না করা? আসলে বাচ্চা নেয়ার যে সময়, এটা কিন্তু নির্ভর করে আসলে আমার ডিম্বাণুর পরিমাণের উপরে। কাজে আমাদের ডিম্বাণুর সংখ্যা কিন্তু বয়সের সাথে সাথে কমতে থাকে। হয়তো পলিসিস্টিক ওভারিয়ানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যেখানে ডিম্বাণুর সংখ্যা খুব একটা কমে না, কারণ এখানে ডিম্বাণু বেশি থাকে, যেহেতু বড় হয় না, জমা থাকে, এই কারণে হ্যাঁ বেশি থাকে। কিন্তু আমরা তো সবাইকেই পরামর্শ দিয়ে থাকি যে আপনি অবশ্যই 30-এর আগে বিয়ে করবেন, পারলে 25-এর আগে। হ্যাঁ, 30-এর পরে গেলে হচ্ছে যে কারোরই হচ্ছে যে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে এবং ডিম্বাণু থাকলেও সেটার কোয়ালিটি খারাপ হতে পারে। কাজে পলিসিস্টিক ওভারির ক্ষেত্রেও তাই, হয়তো ডিমের পরিমাণ তার কমছে না কিন্তু তার কোয়ালিটি খারাপ হতে পারে। কাজে মানে এই ক্ষেত্রেও সবার মতোই যে আপনি 30-এর আগে বিয়ে, 30-এর পরে গেলে হচ্ছে যে কারোরই হচ্ছে যে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে এবং ডিম্বাণু থাকলেও সেটার কোয়ালিটি খারাপ হতে পারে। কাজে পলিসিস্টিক ওভারির ক্ষেত্রেও তাই, হয়তো ডিমের পরিমাণ তার কমছে না কিন্তু তার কোয়ালিটি খারাপ হতে পারে। কাজে মানে এই ক্ষেত্রেও সবার মতোই যে আপনি
জি, এটাই পারলে 25-এর মধ্যে। 25-এর মধ্যে। তো এটা আমাদের খুব মানে সামাজিক সচেতনতার জায়গা থেকেও যে আসলে জীবনের সবকিছুই একই সাথে হচ্ছে এগিয়ে নিতে হবে। তো এটাও তো যেহেতু একজন নারীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে, সে প্রত্যেকটা নারী হচ্ছে মা হতে চায়, তো সে যেন ওই বিষয়টা অবশ্যই চিন্তা করে। বিশেষ করে যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে তার জন্য তো তাহলে আরো বেশি এই ব্যাপারটা সচেতন থাকা উচিত, কারণ ক্যারিয়ারও হবে, মানে সে বড় হতে থাকবে, সঙ্গে তার এই ব্যাপারটা অবশ্যই চিন্তা করতে হবে, বাচ্চার ব্যাপারটা। এবং ম্যাম আমরা যেহেতু মানে একজন প্রত্যেকে আমরা চিকিৎসক হিসেবে আমরা জানি যে একজন চিকিৎসকের জীবনে কিন্তু প্রচুর পরিমাণ কাজের চাপ, স্ট্রেস থাকে পরিবারের এবং তার ক্যারিয়ার এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও। তো আমাদের যে নারী চিকিৎসক তাদেরও একই ধরনেরই প্রেশার থাকে, একজন পুরুষ চিকিৎসক বলি নারী চিকিৎসক, তাদের ক্ষেত্রেও আসলে মানে এই বিষয়টা খুব কাজে দিবে। ক্যারিয়ার তো করতেই হবে, ক্যারিয়ার হবে, কিন্তু মানে আমরা যারা আর্থসামাজিক পরিবেশ আমাদের দেশের কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু ফ্যামিলি মানে পরিবারতান্ত্রিক সমাজ, মানে আমরা চাই আমাদের পরিবারটা, আমরা কিন্তু বাইরের দেশের মতো না। বাইরের দেশে কিন্তু অন্যরকম, ওরা ওরা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে, ওরা দরকার হলে ওদের ডিম্বাণুটা পরিপক্ক করে বের করে প্রিজার্ভ করে রেখে দিবে, ওরা যে কোনো সময় আইভিএফ করে নিবে। কিন্তু আমাদের পরিপ্রেক্ষিতে ব্যাপার কিন্তু সেরকম না। ব্যাপারটা আমরা আসলে ওইটাই যে নর্মাল ভাবে যেটা হচ্ছে, নর্মাল ওয়েতে যেটা হচ্ছে আমরা সেটাই চাইবো, কারণ আমরা অত রিচ কান্ট্রিও না, এবং আমরা যেটা বললাম পরিবারতান্ত্রিক, আমরা সামাজিক ভাবে যেটা গৃহীত সেটাই করতে চাই, যে এটাই আমাদেরকে মানতে হবে এবং এভাবে চলতে হবে। আসলে দিন শেষে দেখি এটাই কিন্তু আমাদের সুস্থ সমাজ গঠনের সহায়তা করে। মানে সবসময় আমরা তো অনেক সময় বলি উন্নত বিশ্ব, কিন্তু তাদের সবকিছুই যে আমাদের অ্যাডপ্ট করতে হবে তা বরঞ্চ আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্ষতিকর হয়ে যাচ্ছে, বিশেষ করে সাংস্কৃতিক দিকে। তো ম্যাম আমরা যদি এই বিষয়ে চলে আসি, যে ম্যাম তো বললেন যে বিবাহিতদের ক্ষেত্রে পরামর্শ কি হবে এবং অবিবাহিতদের ক্ষেত্রেও আমাদেরকে সুন্দরভাবে বলেন। ম্যাম এমন যদি কেউ থাকে যে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিন্তু সে এর মধ্যে গর্ভধারণ করেছে, তো এই ক্ষেত্রে কি তার কোনো ঝুঁকি আছে? আচ্ছা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে বাচ্চা হতেও যেরকম আসলে দেরি হয়, সমস্যা হয়, বাচ্চা হওয়ার মানে গর্ভধারণ করার পরেও কিন্তু মার কিছু রিস্ক থেকেই যায়, এবং সেটাও কিন্তু আমাদেরকে উপেক্ষা করা যাবে না। এবং যখনই কোনো ডাক্তারের কাছে যাচ্ছে, যে মানে গাইনি বিশেষজ্ঞের কাছে যাচ্ছে তার বেবি নেওয়ার জন্য, মানে বাচ্চা গর্ভধারণের জন্য, তখন থেকে কিন্তু এই প্রিপারেশনটা তাকে বলে দিতে হবে, পূর্ব প্রস্তুতি যেটা, যে আপনি গর্ভধারণের পরও কি কি করবেন। আর কারণ গর্ভধারণ অবস্থায় মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কোনো মেয়ে যখন গর্ভধারণ করবে তার কিছু রিস্ক থাকে, যেমন গর্ভপাত হওয়ার একটা চান্স থাকে, হ্যাঁ, প্রথম 3 মাসের মধ্যে এই চান্সটা অনেক বেশি। এই কারণে কিন্তু আমরা বলি যে এই সময় আপনি ভারী জার্নি অ্যাভয়েড করবেন, ভারী কাজ অ্যাভয়েড করবেন, এবং আপনি যে ওষুধ খেয়ে আসছিলেন, যে হয়তো সে মেটফরমিনটা খেয়ে আসছিল, হ্যাঁ, যেটা আমি বলি যেটা কিন্তু খুব উপকারী একটা ওষুধ, কারণ ওই যে মেকানিজমটা থাকে আমাদের বডিতে, সে মেকানিজমটাকে সে কাটিয়ে দিচ্ছে, সে মানে ব্যালেন্স করে দিচ্ছে। কাজে মেটফরমিনটা তাকে হয়তো বা প্রথম 3 মাস কন্টিনিউ করতে হবে, এই ওষুধটা চলবে। এটা কিন্তু গর্ভপাতের চান্সটাকে অনেকটাই কমিয়ে দেয়। অতিরিক্ত মানে শর্করা জাতীয় খাবার এটাও খাওয়া যাবে না, কারণ ডায়াবেটিসের চান্স থাকবে, আর যদি তার ডায়াবেটিসটা বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু একটা গর্ভপাতের চান্স থাকে প্রথম 3 মাসের মধ্যে। আর যে পরবর্তীতে যে এছাড়াও প্রথম 3 মাস ছাড়াও এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মেয়েদের কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স থাকে পরবর্তীতে, মানে প্রেগনেন্ট অবস্থায়ও তার হাইপারটেনশন ডেভেলপ করার চান্স থাকে। এই হাইপারটেনশন থেকে আবার প্রিএক্লাম্পসিয়া হওয়ার একটা চান্স থাকবে, যেহেতু এটা সম্পর্কযুক্ত। কাজে আমরা পিসিও থেকে কিন্তু প্রিএক্লাম্পসিয়া পর্যন্ত চলে যাচ্ছি। তারপর পরবর্তীতে যে যদি তার ডায়াবেটিস ডেভেলপ করে যায় সেক্ষেত্রে কিন্তু তার বেবি বড় হওয়ার চান্স থাকে, হ্যাঁ, বা অন্যান্য কমপ্লিকেশনের কারণে, প্রিএক্লাম্পসিয়ার কারণে, যে কারণেই হোক, তার নর্মাল ডেলিভারি থেকে সিজারিয়ান সেকশনের রেটটাও বেড়ে যায় সেক্ষেত্রে। কাজে নর্মাল হয়তো বা আমরা মানে অ্যাডভাইস করতে পারছি না, হ্যাঁ, সেক্ষেত্রে সিজারিয়ান সেকশনটা অ্যাডভাইস করা হয়। আবার বেবিটাও যদি আমরা চিন্তা করি, যে অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রিটার্ম ডেলিভারি হয়ে যাচ্ছে, মানে সময়ের আগেই তার ডেলিভারি করে ফেলতে হচ্ছে বা হয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা মানে জটিলতা গর্ভধারণের সময়, যে তার আগে ডেলিভারি ব্যথা উঠে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রিম্যাচিউর বাচ্চা, অপরিপক্ক বাচ্চা হচ্ছে।
তারপরে হচ্ছে যে বাচ্চাগুলো হচ্ছে সেই বাচ্চাগুলো কিন্তু দেখা যায় যে তার কিছু মেটাবলিক কিছু সমস্যা থাকতে পারে, যেটা আমরা বলি যে তার মানে এই যে ইমব্যালেন্সটা ছিল এই কারণে তার বাচ্চারও কিছু ইফেক্ট হতে পারে। হ্যাঁ, পরবর্তীতে এই বাচ্চা ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, এই বাচ্চার পরবর্তীতে মানে হার্টের সমস্যা, প্রেশার, এগুলো পরবর্তী স্টেজে গিয়ে হতে পারে। জি ম্যাম, এই ক্ষেত্রে তাহলে মানে যারা হচ্ছে গর্ভধারণ করেছে তাহলে এই যে আশঙ্কাগুলা বা এই জটিলতাগুলা যেন না হয় সেক্ষেত্রে হচ্ছে কি চিকিৎসা দিয়ে থাকেন ম্যাম? বা যদি কারো যেমন বললেন প্রথম 3 মাসের মধ্যেই তার একটা গর্ভপাতের আশঙ্কা তৈরি হয়, তো এগুলো এড়ানোর জন্য আসলে কি করা যায়? তো হচ্ছে যে আমি তাকে প্রথমে বলবো যে তার মানে খাদ্যাভ্যাসের ব্যাপারটা, সে খাবারও এরকম সুষম খাবার খাবে, ভিটামিনযুক্ত খাবার খাবে, মিনারেলস, এবং সে খুব চর্বিযুক্ত খাবার, তারপরে হচ্ছে যে শর্করা জাতীয় খাবার, এগুলো অ্যাভয়েড করে যাবে। আর যে বললাম যে কিছু ওষুধ যেমন মেটফর্মিনটা কন্টিনিউ করে যাব। আর কিছু হরমোনাল ওষুধ থাকে যেমন প্রোজেস্টেরন, যেটা হচ্ছে যে প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করতে হেল্প করে। তো আমরা প্রথম 3 মাস অ্যাডভাইস করে থাকি যে তার প্রোজেস্টেরনটা দিলে তার জরায়ুটা শান্ত থাকবে এবং মানে বাচ্চা গর্ভপাত হওয়ার চান্সটা কমে যাবে। হ্যাঁ, তাই এই ধরনের কিছু ড্রাগ থাকবে, সেই সাথে তো সে কিছু নিয়ম মেনেই চলবে, ভারী কাজটা অ্যাভয়েড করবে, যেটা আমি আর কি বলে ফেললাম আগে সেই ব্যাপারটাই। জি ম্যাম, মানে খুব সুন্দর করে ম্যাম আমাদেরকে একদম দর্শকরা যেন বুঝে সেভাবে করেই বলছেন। তো ম্যাম এই যে এই রোগের কেউ যদি মনে করে যে না তার এই জাতীয় সমস্যাগুলো আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, মুটিয়ে যাওয়া, ব্রণ হওয়া বা অনিয়মিত মাসিক, এই ক্ষেত্রে আপনারা মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের রোগীদেরকে কি পরীক্ষা করতে দেন সাধারণত? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে আমরা যদি বলি এটার কিন্তু মেইন ডায়াগনোসিসটাই কিন্তু করা হয় ক্লিনিক্যালি, মানে তার সিমটমের ভিত্তিতে, তার লক্ষণের ভিত্তিতে। হ্যাঁ, সে কি ধরনের লক্ষণ নিয়ে আসে, দেখা যায় 80% বলে যে এখানে ডায়াগনোসিস হয়ে যায়। কারণ যখন একটা মেয়ে যখন একটু ওবেস মানে একটু মোটা একটা মেয়ে যখন আমাদের কাছে আসে, তার হচ্ছে অনিয়মিত মাসিক নিয়ে অথবা অতিরিক্ত মাসিক নিয়ে, তার সাথে তার একটু যে অবাঞ্ছিত লোম আছে এবং তার সাথে তার ব্রণ আছে, এই সিমটমগুলো যখন মিলে যায়, এই লক্ষণগুলো যখন তার মধ্যে দেখা যায়, তখন কিন্তু আমরা ধরেই নেই, এবং সে সাথে যদি বন্ধাত্ব থাকে তাহলে কিন্তু আমরা ধরেই নেই যে তার পলিসিস্টিক হওয়ার চান্স অনেকটাই বেশি। হ্যাঁ, তারপরেও আমরা কিছু টেস্ট করে থাকি যে কনফার্ম হওয়ার জন্য যে আসলেই কিনা, কারণ আরো কিছু সমস্যা আছে আমাদের শরীরে, কিছু অঙ্গ আছে যেখান থেকেও কিছু হরমোন রিলিজ হয়ে কিন্তু এই সমস্যাটা তৈরি করতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে অ্যাডেনাল বলে একটা অঙ্গ আছে আমাদের, অ্যাডেনাল থেকে যদি আমাদের অ্যান্ড্রোজেন হরমোন এক্সেস রিলিজ হতে পারে, অতিরিক্ত তৈরি হতে পারে এই যে পুরুষ হরমোনটা, তাহলে কিন্তু যে সে অ্যাডেনাল কজের কারণে কিন্তু হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের পলিসিস্টিক ওভারিয়ান চিকিৎসা দিয়ে লাভ নাই, কাজে এটা আমাকে শিওর করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হরমোনাল টেস্টগুলো করলে আমরা বুঝতে পারবো। এছাড়া ডিম্বাশয়েরই কিছু টিউমার থাকে যেটা বলি আমরা অ্যান্ড্রোজেন টিউমার, মানে অ্যান্ড্রোজেন প্রোডিউসিং টিউমার, মানে সে পুরুষ হরমোন তৈরি করার কিছু টিউমার থাকে। সেই ধরনের টিউমার যদি হয় বডিতে, সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে, এবং সেই টিউমারগুলো কিন্তু বেশিরভাগই ক্যান্সারের দিকে রূপ নেয়। কাজে আমি যদি মনে করি পলিসিস্টিক ওভারি দেখে বসে থাকলাম, সেক্ষেত্রে কিন্তু সেটা অন্যায় হবে, কারণ তার ওই টিউমারে যদি আমি চিকিৎসা না করি তাহলে কিন্তু তার জীবন নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে। হ্যাঁ, জীবন মরণ সমস্যা হয়ে যাচ্ছে। কাজে এই কিছু হরমোন টেস্ট যেমন অ্যান্ড্রোজেন হরমোন টেস্টগুলো আমরা করতে অ্যাডভাইস করি। অ্যান্ড্রোজেন হরমোনের অনেক প্রকারভেদ আছে, সেই সবগুলোই করতে দেওয়া হয়, যেমন টেস্টোস্টেরন একটা, তারপরে ডাইহাইড্রোপিয়ানডেস্টেরন, এরকম কিছু টেস্ট আছে, এগুলো করা হয়। অ্যান্ড্রোস্টেনেডিয়ন, এগুলো হচ্ছে সব অ্যান্ড্রোজেন হরমোন। আর সেই সাথে হচ্ছে যে আমরা একটা আল্ট্রাসোনো করতে দিই, যে আল্ট্রাসোনোতে হচ্ছে তার খুব সুন্দর বোঝা যায় ডিম্বাশয়ে তার যে সিস্টগুলা, এবং কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে। দেখা যায় সিস্টগুলা মালার মতো করে সাজানো আছে, আমরা যেগুলো নেকলেস প্যাটার্ন বলা হয় আসলে এটাকে। তো ওটা দেখলেও বোঝা যায়, কারণ এটা অ্যাডভাইস করা হয় যে একটা আল্ট্রাসোনোর। মোটামুটি হরমোন আল্ট্রাসোনো দিয়ে কিন্তু বোঝা যায়। আরেকটা টেস্ট হচ্ছে অ্যান্টিমুলারিয়ান হরমোন, এটা কিন্তু বেড়ে যায় পলিসিস্টিক ওভারিতে, কাজে এটা দিয়েও আমরা অনেকটা আইডেন্টিফাই করতে পারি। তার সাথে খুব সিম্পল একটা টেস্ট, এটা হচ্ছে ডায়াবেটিসের যে ওজিটিটি, যেটা আমরা করি, মানে খালি পেটে এবং গ্লুকোজ খাওয়ানোর পর 2 ঘন্টা পর। কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কিন্তু একটা ডায়াবেটিস হওয়ার চান্স থাকে, কারণ এখানে কিন্তু মানে এখানে অনেক মেকানিজম, সবগুলো হয়তো আমার বলা হয় নাই, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্সও ডেভেলপ করে, যে আমার যে ওই মেয়ের মানে পুরুষ হরমোনের আধিক্যের কারণে আমার ইনসুলিনটা বডিতে কাজ করতে পারে না, যে কারণে কিন্তু আমার গ্লুকোজ হচ্ছে মেটাবলিজমে হ্যাম্পার হচ্ছে, আর এই কারণে ডায়াবেটিসটা দেখা দেয়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ডায়াবেটিসও দেখা দিচ্ছে। কাজেই হচ্ছে আমি তখন হচ্ছে একটা সুগার টেস্ট করে কিন্তু একটা আইডিয়া করতে পারবো। কাজে কিছু সিম্পল টেস্ট দিয়ে আমি হয়তো শিওরও হতে পারলাম,
প্লাস হচ্ছে আমি অন্যান্য যে সমস্যাগুলো বডি সেটা থেকেও আমি বুঝতে পারলাম যে তার ওই সমস্যাগুলো নাই। জি ম্যাম, মানে আসলে এই পরীক্ষাগুলো জানতে চাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের রোগীদের মধ্যে অনেক সময় প্রবণতা থাকে যে হয়তো আমাকে অপ্রয়োজনীয়ভাবে টেস্ট দিচ্ছে, কিন্তু আসলে একটা রোগের সাথে যে অন্যান্য অনেক কিছু জড়িত থাকে এবং একটা সে খালি এই উপসর্গ নিয়ে আসলেই যে আমরা এই রোগী চিন্তা করি, আমরা কিন্তু তা না। একজন চিকিৎসকের জায়গা থেকে এজন্য আমাদের আসলে প্রয়োজনেই তাদেরকে এই টেস্টগুলো করতে দেওয়া হয়। তো আশা করি রোগীরাও এই ব্যাপারে আমাদের সাথে সহযোগিতা করবেন এবং তারা আমাদেরকে বুঝবেন যে তাদের প্রয়োজনেই আমরা এই টেস্টগুলো করতে দেই। তো ম্যাম, যেহেতু মানে বলছিলেন যে এটার কিছু দীর্ঘমেয়াদী কিছু জটিলতা বা প্রভাব থাকে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের রোগীদের পরবর্তীতে বা ভবিষ্যতে তাদের, সেগুলো কি কি সমস্যা ম্যাম? যেমন ডায়াবেটিসের কথা বলছিলেন, কি কি হতে পারে? আসলে এটা কিন্তু একটা হরমোন জনিত রোগ, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা মেটাবলিক সংক্রান্ত মানে সমস্যা সংক্রান্ত রোগ বলা হয়। মানে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিন্তু আমরা আসলে অ্যাকচুয়ালি বলি যে মাল্টি, মানে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। আমি হয়তো বা বললাম হরমোন, কারণ মেইন কারণটাই হরমোন দিয়ে হয়, কিন্তু এখানে কিন্তু অনেক মানে মেটাবলিক সমস্যা বা অনেক ধরনের সমস্যার ভিতরে হতে থাকে সম্পর্কযুক্ত। হ্যাঁ, এবং তার মধ্যে একটা হচ্ছে যে অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক মেটাবলিজম, যেটা আমরা বলি যে যেখানে হচ্ছে যে হয়তো লিপিড যেটা শরীরে থাকে যে লিপিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং হচ্ছে সুগারের পরিমাণ যেটা শর্করা শরীরের মধ্যে শর্করা, তারপরে চর্বি, এগুলো বেড়ে যায়। হ্যাঁ, রক্তের মধ্যে শর্করা বেড়ে যেতে পারে, চর্বি বেড়ে যেতে পারে, এবং এই যে একটা অসামঞ্জস্যতা হচ্ছে যেটা থাকার কথা সেটা না হয়ে যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের ডায়াবেটিস হওয়ার একটা চান্স থাকবে, এবং এটা বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিস অনেক ধরন থাকে এবং এক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসটা ডেভেলপ করে, ডায়াবেটিস মেলাইটাস। আর হচ্ছে যেহেতু এটা লিপিড মানে শরীরে রক্তে চর্বিও বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হাইপারলিপিডেমিয়া যে টার্মটা বেড়ে যাওয়ার কারণে হচ্ছে, এবং সেক্ষেত্রে প্রেশারও বেড়ে যাচ্ছে। এটার সঙ্গে চর্বির সাথে, রক্তের চর্বির সাথে প্রেশার একটা সম্পর্ক থাকে। হ্যাঁ, কাজে তার হাই প্রেশার হচ্ছে, এবং হাই প্রেশারের সাথে এবং এই রক্তের চর্বির সাথে হার্টেরও সম্পর্ক থাকে, কাজে তার হার্ট ডিজিজও হচ্ছে। তাহলে তার একসঙ্গে আমরা দেখতেছি তার ডায়াবেটিস হচ্ছে, তার প্রেশার হচ্ছে, তার হার্ট ডিজিজ হচ্ছে। এটা হচ্ছে যে পরবর্তী যে জটিলতা, পরবর্তী জটিলতা, যে আমরা তো ইনিশিয়াল গুলো বলে গেলাম যে তার লক্ষণগুলো হলো, তার বাচ্চা হতে সমস্যা হতে পারে, তার বাচ্চাও হয়তো হলো, কিন্তু পরবর্তীতে তার এই জটিলতাগুলো থেকে যেতে পারে বা তৈরি হতে পারে। এবং আরেকটা যেটি ইম্পর্টেন্ট লক্ষণ বা সমস্যা জটিলতা যেটা আমরা বলবো, সেটা হচ্ছে মেয়েদের জ্বরেও একটা সমস্যা হতে পারে, যে এই একটা সামান্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে কিন্তু জ্বরের ক্যান্সারও হতে পারে। যেহেতু অনিয়মিত মাসিক হচ্ছে, তার ওই যে আবার বললাম অনেকের মাসিক ঠিক অনেকে 6 মাস 1 বছরও বন্ধ থাকতে পারে বা এর বেশিও বন্ধ থাকতে পারে। সেক্ষেত্রে জ্বরের ভেতরটা মোটা হয়ে যায়, এবং মোটা হয়ে যাওয়াতে হাইপারপ্লাসিয়া আমরা যেটা বলি যে থিকনেস বেড়ে যায় আর কি, হ্যাঁ, বা মোটা হয়ে যাওয়ার কারণে এখান থেকে কিছু চেঞ্জের মাধ্যমেই অতিরিক্ত কোষ বিভাজন যেটা হচ্ছে অতিরিক্ত কোষ বিভাজনের মাধ্যমে এখান থেকে ক্যান্সারের রূপ নিতে পারে। কাজে আমরা যদি কোনো মেয়ে আসে বা মহিলা আসে, আমাদের প্রথম কাজই হচ্ছে বা তাকে অ্যাডভাইস করা যে মাসিকটা রেগুলার করার জন্য। যদি আমরা তাকে মাসিকটা রেগুলার করাই, বা ওষুধ দিয়ে কিন্তু রেগুলার করা যাচ্ছে, ওষুধ দিয়ে যদি আমরা এটা রেগুলার করাই তাহলে কিন্তু হচ্ছে তার এই সম্ভাবনাটা কমে যাচ্ছে। একটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের রোগীরা আসলে চিন্তিত থাকে যে যেহেতু এটার বিভিন্ন বলছি দীর্ঘমেয়াদী সমস্যা বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কি মানে আজীবন চিকিৎসা নেওয়া লাগে বা ওষুধ খাওয়া লাগে? আজীবন চিকিৎসার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু ওরকম না যে যেমন একটা ডায়াবেটিসের রোগী আসলে তাকে সারা জীবন ওষুধ খেতে হবে। হ্যাঁ, একটা হরমোন যেমন থাইরয়েডের হরমোনের, কিন্তু এটার হচ্ছে যদি তার জটিলতাগুলো থেকে যায়, যেমন যে বললাম একটা ডায়াবেটিসের জটিলতা যদি তার থাকে, তার যে প্রেশার হাইপারটেনশন থাকে, তখন হয়তো বা তাকে সারা জীবন খেতে হবে। কিন্তু তার যে লক্ষণগুলো শুরুতেই ছিল, যার মাসিকের অনিয়মিত মাসিক, তারপরে হচ্ছে যে এই যে ব্রণের সমস্যা, তারপরে হচ্ছে তার এই যে অবাঞ্ছিত লোম, এইগুলোর জন্য কিন্তু তাকে ওরকম না যে সারা বছরই তাকে ওষুধ খেতে হবে না, তার সাময়িক সমস্যা, এটা তার কেটে যাবে একসময়। যতদিন সমস্যা ততদিন তার চিকিৎসা চলবে, এটাই চিকিৎসা নিতে হবে। ম্যাম বলছিলেন হরমোনাল ইমব্যালেন্সের কথা, ম্যাম এটার সাথে কি থাইরয়েড হরমোনের কোনো সংযোগ আছে? আচ্ছা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কিছু হরমোনের আধিক্য দেখা দেয়, হ্যাঁ, ওই পুরুষ হরমোনের সাথে, তার মধ্যে থাইরয়েড হরমোন একটা কিছুটা পারে। যদি বেড়ে যায় তাহলে নর্মাল লেভেল থেকে যদি এটা বেশি হয় তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে ওষুধ প্রেসক্রাইব করতে হবে, আর যদি ওরকম লেভেলে না যায় তাহলে লাগবে না। সেই ক্ষেত্রে আরেকটা হচ্ছে প্রোল্যাকটিন, যদি প্রোল্যাকটিনও বাড়তে পারে, হ্যাঁ, যদি নর্মাল লেভেলের চাইতে বেড়ে যায় তাহলে আমরা ওষুধ দিব, আর যদি নর্মাল লেভেলের কাছাকাছি বা কম
ওইভাবে থাকে তাহলে খুব একটা প্রয়োজন হবে না। এই ক্ষেত্রে তো এই হরমোনাল ব্যালেন্স করা এই বা হরমোনাল থেরাপি যে দিয়ে থাকেন, এটা তো একজন গাইনোকোলজি বিশেষজ্ঞর কাছে আসলেই তার চিকিৎসা সম্ভব, মানে হরমোন বিশেষজ্ঞের কাছে কি আলাদা করে যাওয়ার জরুরি কিনা? আচ্ছা, এখানে হচ্ছে আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা একটা এমন একটা ডিজিজ যেখানে কিন্তু এই যে আমরা কিন্তু কথা বলে ফেললাম না, একজন গাইনি ইনভলভ থাকে, একজন হচ্ছে চর্ম বিশেষজ্ঞের ইনভলভমেন্ট লাগে, মানসিক রোগ বিশেষজ্ঞ, আবার কিন্তু এখন আসলো এন্ডোক্রাইনের অবশ্যই রোল আছে এখানে। হ্যাঁ, যে ওই যে আমি বলেছিলাম যে অন্যান্য ডিজিজ থাকতে পারে, হ্যাঁ, যে তার ওভারিয়ান হরমোন থেকে হতে পারে, তার অ্যাডেনালিন হরমোন, অ্যাডেনালিন টিউমার বা অন্যান্য সমস্যা থেকে হতে পারে, সেইগুলোর জন্য কিন্তু আমাকে হরমোন বিশেষজ্ঞের কাছে পাঠাতে হতে পারে। তার লেভেলটা এত বেশি, আমার মনে হচ্ছে এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নাও হতে পারে, এই শিওরটা হওয়ার জন্য তার কাছে আমার রেফার করতে হতে পারে। এটা আরেকটা হচ্ছে হার্সিডোজম মাঝে মাঝে এত বেশি হয়ে যায়, মানে অবাঞ্ছিত লোম যেটা, সেটা এতটাই বেশি হয়ে যায় যে তার জন্য হয়তো অনেক হাই ডোজের ওষুধ লাগতে পারে, অন্য ওষুধ লাগতে পারে, হ্যাঁ, এবং আমাদের সন্দেহ হতে পারে অন্য কোনো কারণেও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমরা রেফার করে দিই, আপনি একটু চিকিৎসা নিয়ে আসেন। হ্যাঁ, তারপর আবার যেটা বললেন যে এই যে থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন হরমোন, হ্যাঁ আমরা দিতে পারি, কিন্তু যেহেতু এটা স্পেসিফিক ডক্টর আছেন এটার জন্য, হ্যাঁ, যদি আমার পলিসিস্টিকের চিকিৎসা দেওয়ার পরও যদি এটা নর্মাল না আসে, নর্মাল লেভেলে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার এই হরমোন ইমব্যালেন্স যেটা হচ্ছে, যে অ্যাসোসিয়েটেড যে থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন হরমোন, সেটার জন্য আপনাকে আমি পাঠাচ্ছি হরমোন বিশেষজ্ঞের কাছে, আপনি চিকিৎসা নিয়ে আসেন। কাজে প্রয়োজন হতে পারে তাদের কাছে পাঠানোর জন্য, এবং প্রয়োজন হলে সেটা একজন গাইনোকোলজিস্টই সেটা রেফার করবে। এই ক্ষেত্রে আসলে প্রতিরোধমূলক ওই কথাগুলো যদি আবার একটু বলতেন যে কি কি করা উচিত আমাদের সামাজিক সচেতনতার জায়গা থেকে। হ্যাঁ, আসলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম হওয়ার চাইতে মানে আমি বলবো না হওয়াটা ভালো, প্রতিরোধ। হ্যাঁ, এবং এটা আসলে প্রিভেনশন, এবং আমি বলবো যে এটা যদিও আমাদেরকে বলা হচ্ছে স্টাডি করে যে স্ট্যাটিস্টিক্স, মানে যেটা বলবো যে সংখ্যা যেটা বলতেছে তার চাইতে আমার মনে হয় ঘরে ঘরে অনেক বেশি, কারণ আমরা যখন চেম্বার প্র্যাকটিস করি বা হাসপাতালে প্র্যাকটিস করি আমরা কিন্তু প্রচুর মেয়ে পাচ্ছি। হ্যাঁ, এবং এই কিশোর বয়সে কিন্তু এখন অনেক বেশি আসছে, এবং দেখে মনে হচ্ছে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়তো ডেভেলপ করে গেছে। কাজে তখন থেকে যখন সে ইনিশিয়ালি আসলো, হ্যাঁ, তখন থেকে যদি আমি সচেতনতা তৈরি করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু পরবর্তী স্টেপ এসে যাচ্ছে না, এবং পরবর্তী জটিলতাগুলো তার হচ্ছে না, যেটা নিয়ে সবাই খুব অরিড থাকে। তাহলে এটা আমরা মানে কিভাবে শুরু করতে পারি, যে আমি কিন্তু এর মধ্যে অনেক বলে ফেলেছি, হ্যাঁ, যে প্রতিটা স্টেপে চিকিৎসার মাধ্যমে চলে আসছে। তা আমি যদি একটু জিস্টটা আবার সুন্দর করে বলি, যে প্রথমে আমরা হচ্ছে তার ওজন কমাতে বলবো, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ওজনটা বেশি থাকে। আর সেক্ষেত্রে প্রথম হচ্ছে কি খাদ্যাভ্যাস চেঞ্জ করা, কি কি সেটা আমি অলরেডি বলে ফেলেছি। তারপর হচ্ছে এক্সারসাইজ করা, সেটাও বলেছি আমরা কি উপায় এক্সারসাইজ করব। ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে, হ্যাঁ, ঘাম ঝরানো ব্যায়াম, যে আমাকে ওই হাঁটলেই হবে না। এবং একটা অল্প বয়সী মেয়ে যদি আসে, তাকে কিন্তু শুধু হাঁটা না, তাকে কিন্তু আমরা অনেক কিছু বলতে পারি না। সে স্কিপিং খেলতে পারে, সে যদি সাঁতারের ব্যবস্থা থাকে সে সাঁতার, এটা কিন্তু একটা ভালো ব্যায়াম সাঁতার কাটা, না? সাঁতার কাটলে কিন্তু অনেক ক্যালোরি লস হচ্ছে, কাজে সাঁতার কাটতে পারে, সে দৌড়াদৌড়ি করতে পারে, সে হচ্ছে হ্যাঁ সাইক্লিং করতে পারে, এবং অনেক কিছু করতে পারে। কারণ এই বয়স থেকে যদি আমি এটা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমার পরবর্তী স্টেপে এই সমস্যাগুলো আসছে না। হ্যাঁ, এটা আর হচ্ছে যে ওই যে সময় মতো ঘুমানো, স্ট্রেস অ্যাভয়েড করা, আমাদের ওই যে মোবাইল দেখার প্রবণতা দূর করতে হবে। এবং ইদানিং বলে যে প্লাস্টিক সামগ্রীর মধ্যেও কিন্তু এখন কিছু উপাদান থাকে যেটা বলে বিসফেনল, যেটা আমার বলা হয় নাই। এই বিসফেনল কিন্তু হচ্ছে যে এন্ডোক্রাইন সাবস্ট্রেট, এবং এটা যখন আমার বডিতে প্রবেশ করে তখন কিন্তু আমার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, এবং এই হরমোন মানে যে আমার পুরুষ হরমোনটা তৈরি হতে পারে, অ্যান্ড্রোজেন হরমোনের উপরে তার ইফেক্টটা বেশি হয়, অ্যান্ড্রোজেন হরমোন তৈরি করতে পারে বডিতে। কাজে এটা নিয়ে কিন্তু ইদানিং খুব কথা হয় যে আমরা প্লাস্টিক সামগ্রী অ্যাভয়েড করবো। হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে এটা কিন্তু প্রমাণিত যে প্লাস্টিক সামগ্রী যদি বিশেষ করে যদি আমরা এটা গরম খাবার রাখি, ওভেনে দেই, তাহলে বিস্ফোরণটা বেশি রিলিজ হয়, এবং এটা আমাদের পলিসিস্টিক ওভারি করতে পারে। কাজে এক্ষেত্রে আমার প্লাস্টিক সামগ্রীগুলো অ্যাভয়েড করতে হবে। এটা একটা যে আমরা প্রতিরোধে গেলাম, যে আমরা বাসায় আমরা প্লাস্টিক সামগ্রী ইউজ করবো, আমরা আগের
যুগে চলে যাব, স্টিলে চলে যাব বা কাঁচে চলে যাব। হ্যাঁ, এইটাই। আরেকটা হচ্ছে কিছু ওষুধ আছে যেমন ভিটামিন ডিও কিন্তু আমাদের এই পলিসিস্টিক ওভারির প্রিভেনশনে হেল্প করে। কাজে কারো যদি ভিটামিন ডি কম বলে মনে হয়, আমাদের দেশে কিন্তু মোটামুটি কেউ আমরা রোদে যাই না, কাজে সব মেয়েই কিন্তু এখন ঘরে বসে থাকে। কাজে এক্ষেত্রে কিন্তু আমি পরীক্ষা না করেও দিতে পারি যে তাকে কিছু একটা প্রোফাইল্যাকটিক আমি দিয়ে দিলাম, আর পরীক্ষা করে নিতে পারলে তো ভালো। কাজে ভিটামিন ডিও কিন্তু একটা রোল আছে যে তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম কমানোর ব্যাপারে। ম্যাম, এটা তো আসলে খুব সহজ সমাধান। আমরা জানি যে ভিটামিন ডি এর মূল উৎস হচ্ছে সূর্যের আলো, এবং মানে সকাল 10টা থেকে বিকেল 4টার এই সময়কার রোদটা। তো কেউ যদি ব্যায়ামও করতে যায় তাহলে একেবারেই তার রোদও পেল, সে হচ্ছে তার কিন্তু মানে সব দিক থেকে প্রতিরোধ হয়ে গেল। হ্যাঁ, এছাড়া কিছু সাপ্লিমেন্ট আমরা দিতে পারি, যদি সে সুযোগ না হয় তাহলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট। এটা ওজনটাই কিন্তু মেইন ফ্যাক্টর, যে ওজনটা যদি আমি কমাতে পারি, খাদ্যাভ্যাসের মাধ্যমে হোক, এক্সারসাইজের মাধ্যমে হোক, ড্রাগের মাধ্যমে হোক, যেভাবেই হোক, আর হচ্ছে যে আমার স্ট্রেস অ্যাভয়েড করা। হ্যাঁ, এই দুটো জিনিস কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি যদি এটা ছোটবেলা থেকে অভ্যাস করে ফেলি, হ্যাঁ, যে আমরা মাকে, এক্ষেত্রে আমরা কিন্তু মাকে কাউন্সিলিং করতে হবে সবার আগে। হ্যাঁ, যেটা বলেন আপনি যে সামাজিক, এটাই কিন্তু সামাজিক প্রতিরোধ, যে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় সেমিনার করতে পারি, হ্যাঁ, আমরা হচ্ছে সভা করতে পারি, এমনকি স্কুলে আমরা যদি স্কুলে গিয়েও যদি একটা যে স্বাস্থ্য সংক্রান্ত, এখন কিন্তু হচ্ছে, এখন যে নতুন কারিকুলাম গুলাতে কিন্তু স্বাস্থ্য সুরক্ষা বলে কিন্তু একটা বিষয় আছে। হ্যাঁ, সেখানেও যদি ডাক্তারকে নিয়ে বলা হয় যে ঠিক আছে আপনারা কিছু বলেন, এই যেটা সচেতনতা তৈরি হবে মাদের মধ্যে, যে আমি যা যা বললাম এগুলো তাদেরকে বোঝানো হয়, তাহলে কিন্তু মানে অনেকটাই পরিত্রাণ পাওয়া যাবে এ থেকে। কারণ মারাই সচেতন, মারা হচ্ছে তাদের মেয়ের খাদ্যাভ্যাসের ব্যাপারে, ওই বললেই সে ফাস্টফুড দিবে না, বললেই সে বাইরের খাবার দিবে না, বাচ্চাকে বুঝাবে, হ্যাঁ, বিকল্প দেখাবে বাচ্চাকে, হচ্ছে যে অতিরিক্ত স্ট্রেস থেকে তাকে, হ্যাঁ, তার পড়ালেখার ফাঁকে ফাঁকেও যে একটা লাইফ বলে কিছু আছে, রিক্রিয়েশনের দরকার, তার আনন্দ দরকার, বিনোদন দরকার, সেটাও তাকে বোঝাতে হবে। সারাক্ষণ বলে তুমি পড়ো পড়ো পড়ো, পড়াশোনা থাকবে কিন্তু তার মধ্যে আমাদের একটা বিনোদন, যেটা আমরা ছোটবেলায় পেয়েছি, এখন কিন্তু বাচ্চারা আসলে পাচ্ছে না, সেটা কিন্তু তৈরি করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে যে ওই এই তো এটাই হচ্ছে যে এতে হচ্ছে, আর যদি কোনো মেয়ে যদি মাসিকের একটা সমস্যা নিয়ে আসে, অনিয়মিত মাসিক, সেক্ষেত্রে আমরা শুরুতেই যদি তার চিকিৎসাটা দিয়ে দেই, দ্রুত চিকিৎসা, হ্যাঁ, তাহলে কিন্তু হচ্ছে পরবর্তী স্টেপ এসে যাচ্ছে না। কাজে প্রতিরোধ যেটা বললাম, যে আমার সে বন্ধাত্ম পর্যন্ত যাওয়া উচিত না, আমার সেই যে জটিলতাগুলো হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, ওই পর্যন্ত আমার যাওয়ার কথা না, যেতে না হয়, তার আগে আমার সমাধান সম্ভব। তো ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি খুবই সহজ সাবলীল ভাবে যে বিষয়গুলো তুলে আনেন, এবং সর্বশেষ খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট ম্যাডাম বললেন, যে একদম প্লাস্টিক আসলে কিভাবে বলতে গেলে যে ইনডাইরেক্টলি এটা কতটা ক্ষতি করছে আমাদের জীবনে। আজকে মোটামুটি আমাদের এখানেই আলোচনা শেষ হচ্ছে। ম্যাম, দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আসলে প্রথমে আমি মেডিভার্সকে ধন্যবাদ দিব, কারণ আসলে এত সুন্দর একটা মানে আজকের এই সাবজেক্টটা চয়েস করার জন্য। কারণ ওই যে আমি বললাম যে এখন এত বেশি হচ্ছে, হ্যাঁ, মানে আমাদের এটাই কিন্তু মেন হচ্ছে সচেতনতার অভাব। কাজে আমরা যদি প্রতিটা ঘরে ঘরে সচেতনতা তৈরি করতে পারি, তাহলে কিন্তু এটা আমরা অনেকটা প্রতিরোধ করতে পারবো। হ্যাঁ, আমাদের এই সাক্ষাৎকার যদি আজকে সাধারণ জনগণ দেখে, আমি আশা করি কিছুটা হলেও তারা উপলব্ধি করতে পারবে, তাদের মধ্যেও সচেতনতা তৈরি হবে, এবং আশা করি তারা তার বাচ্চাদের বোঝাবে, এবং যার হয়ে গেছে প্রবলেম খুব অরিড না হয়ে, খুব দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে, তাদেরকে হচ্ছে এটা কিভাবে সমাধান করা যায় ডাক্তারের পরামর্শ গ্রহণ করবে। অতিরিক্ত টেনশনে না গিয়ে যে না আমার সৌন্দর্য হানি হচ্ছে, সে ব্যাপারে অতিরিক্ত টেনশন না করে, অতিরিক্ত স্ট্রেসের মধ্যে না গিয়ে, যে এটা সমাধান, সহজ সমাধান করা যায়, আমি ডাক্তারের পরামর্শ এবং এটা সমাধান সম্ভব। কাজে আমরা এটা নিয়ে খুব চিন্তিত না হয়ে আমরা যে পথে সমাধানের দিকে আগাবো, এটাই আমার সকলের প্রতি অনুরোধ, এবং সবাইকে ধন্যবাদ, মেডিভার্সকে ধন্যবাদ। জি ম্যাম, আপনার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা যে আমাদেরকে এত সহজ সাবলীল ভাবে পুরো বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ম্যাম, আমরা এখানে হচ্ছে শেষ করছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের পুরো আলোচনা শোনার জন্য। আশা করি দেখা হবে সামনের মেডিভাইস স্বাস্থ্য কথনে। আসসালামু আলাইকুম।